আমার নিজের মায়ের সাথে স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হলাম আজ আমি। আমার নাম কুসুম। ঘরের মধ্যে আমার স্বামী যার সাথে এই নোংরা খেলায় মেতে উঠেছে সে আমারই নিজের মা, যার গর্ভে আমার জন্ম হয়েছে। দরজার বাহিরে থেকে ঘরে তাদের এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখার পর মেঝেতে খপ করে পড়ে যাই আমি। হঠাৎই মধ্যরাতে ঘুম ভেঙে যায় আমার। স্বামী হাবিবকে পাশে দেখতে না পেয়ে তাকে খোঁজার উদ্দেশ্য বের হই। ঘরের বাহিরে আসতেই মায়ের ঘর থেকে গোঙানির শব্দ ভেসে আসে আমার কানে। আমার কিছুটা সন্দেহ হওয়ার কারণে মায়ের ঘরের দরজার সামনে এসে আমি দাঁড়াই। এরপরে আমি ঘরের মধ্যে তাদের এমন অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলি যার সহ্য করার মতো না। আমার মা আমার স্বামীর সাথে এতটাই নোংরা খেলায় মেতে উঠেছে যে ঘরের দরজাটা পর্যন্ত লক করতে তারা ভুলে গেছে। আমি ঘরের মধ্যে হওয়া সেই দৃশ্যটা মেনে নিতে না পেরে খপ করে মেঝেতে পড়ে যাই। আমি মেঝেতে পড়ে যাওয়ার শব্দে আমার মা আর আমার স্বামী তাদের দুজনেরই হুঁশ ফেরে। তারা দুজনেই দরজার কাছে আমাকে দাঁড়িয়ে থাকা দেখে কিছুটা অবাক হয়। আমার স্বামী হাবিব তখন কিছুটা ভীত কণ্ঠে আমাকে বলে, কুসুম কিচ্ছু হইব না, তুমি ভয় পাইতেছো কেন? এখানে কিচ্ছু হয়নি, কোনো না কোনো একদিন তো জানতেই পারতা, সেটা না হয় আজকেই জেনে গেলে। মায়ের কথায় হাবিব কিছুটা শান্ত হয়ে সেইখানে মায়ের পাশেই বসে থাকে। আমি তখন মেঝেতে চিত হয়ে শুয়ে আছি, কিন্তু আমার দৃষ্টি তখনও আমার মা আর আমার স্বামীর দিকে। আমার মায়ের কথাটা কানে আসতেই আমার চোখ দিয়ে পানি পড়ে আসে। আমার মা আর হাবিব তখন তাদের পোশাক পরে কিছুটা আমার কাছে এগিয়ে আসে। আমি তাদেরকে এরকম অবস্থায় মেনে নিতে পারছি না। চোখ দিয়ে অঝরে ঝরঝর করে পানি পড়ছে। এরপরে মা তার পোশাক পরে এসে আমাকে টেনে তোলে, তারপরে মেঝেতে তুলে বসায়। এরপরে আমাকে জড়িয়ে ধরে আমার মা বলে যে, সোনা মা, তুমি যা দেখছো এখানেই ভুলা যাও। তখন আমি ধাক্কা মেরে মাকে সরিয়ে দেই। আম্মা, কেমনে পারলে এটা? আমি তোমার জন্ম দেওয়া মাইয়া, তোমার পেটে ধরা, তোমার গর্ভে আমি এসেছিলাম। আমার স্বামীর সাথে এত নোংরা খেলাটা খেলতে তোমার একটুও লজ্জা করে নাই? তখন আমার মা বলে, চুপ, নিজের মাইয়া বলেই তুই এত কথা বলার সুযোগ পাইতেছস, একদম থাপড়ায় গাল দুটো লাল করে দেব আর যদি বেশি কথা বলো। এরপরে আমার মা কণ্ঠ কিছুটা নরম করে বলে, আমিও তো একজন মানুষ, আমারও তো চাহিদা আছে। তাছাড়া আমি তো তোর সাথে খারাপ কিছু করি নাই, এতে কান্নার কি হলো? তুইও ওর সাথে থাকবি, আমিও থাকবো। হাবিব তখন মায়ের কথায় সম্মতি জানিয়ে বলল, হয়, এখানে কান্নার কি হইলো? তুমি অযথাই কান্না করছো। তখন আমি বললাম যে, এত কিছু করার পরেও তোমাদের চোখে খারাপ কিছু মনে হচ্ছে না? সি, তোমাদের তো লজ্জা থাকা উচিত। এরপরে আমার মা সজারে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, বেশিবার বাড়িস না, এই কথাটা যেন পাঁচ কান না হয়। মানুষ জানাজানি হইলে আমাদের মান সম্মান থাকবো না। আর তুই তো জেনেই গেছিস যে তোর মা খারাপ, তারপরেও তোর মাকে মাইনা নিয়ে থাক না এখানে। আমি তো আজকে নিজেকেই বিশ্বাস করাতে পারছি না, তুমি কি আমার আসল আম্মা নাকি ছোটবেলায় আমাকে কোথা থেকে দত্তক নিয়ে এসেছিলে? আমি তোমাদের এত অন্তরঙ্গ মুহূর্ত কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি মেম্বার চেয়ারম্যানের কাছে যাব। তখন হাবিব আর আমার মা দুজনে মিলে আমাকে মারতে শুরু করে। ইচ্ছা মতো তারা দুজনে মিলে আমার চুলের মুঠি ধরে মারে। চুপ, এই কথাটা যদি বাহিরের মানুষজন জানাজানি হয়ে যায় তাহলে তোকে আগে মাইরে ফেলাবো। হাবিব তখন আমার মাকে বলে, সালেহা, তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি কিন্তু মেম্বার চেয়ারম্যানের কোনো ঝামেলা লইতে পারবো না। হাবিবের কথাটা শোনার পর আমি শুধু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার মাকে নাম ধরে ডাকছে। এই সেই হাবিব যাকে নিয়ে আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি। মা তখন হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তুমি ঘুমাও হাবিব, আমি ওকে দেখতেছি। এরপরে আমার মা সেই রুম থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমাকে অন্য রুমে নিয়ে আসে। এরপরে দেখলাম যে হাবিব ওর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো। প্রথমে আমার মা আমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি তার কোনো কথাই বুঝতে রাজি হচ্ছিলাম না। তাকে বললাম যে এটা পাপ, তুমি পাপ কাজে লিপ্ত হয়েছো, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। তখন আমার মা আমার মুখ চাইপা ধরে বলে যে, মাগি, তোর ভালোর জন্যই আজকে আমি এই কাজটা করেছি। আমি তখন অবাক নয়নে মায়ের দিকে তাকিয়ে থাকি। আমি তাকে দেখে হাসবো নাকি কান্না করব কোনো ভাবনা চিন্তাই খুঁজে পাই না। মা তখন আবারও বলল, তোর ভালোর লেগেই তো করেছি। হাবিবের সাথে যদি আমি এইসব না করতাম তাহলে তো তোকে রেখে ও মা পাড়ায় চলে যাইতো। তখন ভালো হইতো, সমাজের লোক তোকে দিনের পর দিন কথা শোনাইতো, হাবিব তোকে দিনের পর দিন মারধর করতো, তখন কি ভালো হইতো? ওইসব কিছু ভালো হইতো নাকি ঘরের মধ্যে ঝামেলাটা মিটমাট করে নিছি এইটাই ভালো হয়েছে? তোর সংসারটা টিকানোর জন্যই তো আমি এটা করেছি। তখন আমি একটু বিদ্রুপের হাসি দিয়ে বললাম, সি, তোমার একটুও লজ্জা করছে না মা? নিজেই পাপ করে আবার নিজেই সেই পাপের সাফাই গাইতে আইছো। সমস্ত লজ্জা কি বাজারে বেচা কিনা থুই আইছো নাকি? এই কথাটা শোনা মাত্রই আমার মা তখন আমার উপর আরো রেগে যায়। তোকে এমন জায়গায় লুকায়া ফেলবো কোনো গোলামের পুঁতি তোকে খুঁজে পাইবো না। এই বলেই আমার মা আমার রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় আমাকে রুমের ভেতরে রেখে দরজাটা বাহির থেকে বন্ধ করে দেয়। অসহায় দৃষ্টিতে ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকি। চোখ দিয়ে তখন ঝরঝর করে পানি পড়ছে। কান্না করতে করতে বললাম, আব্বা, তুমি আমাকে কেন একা ছাইরা চইলা গেলা? তুমি যদি বেঁচে থাকতে তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আব্বা, তুমি আমাকে এই কষ্টের মধ্যে ফেলাইয়া কেন চইলা গেলা? কান্না করতে করতে অতীতের সেই সমস্ত কথাগুলো ভাবতে লাগলাম। কত সুন্দরী না ছিল আমার সেই জীবন। হঠাৎ একদিন আমার 11 বছর বয়সে আমার বাবা মারা যায়। আমার বাবা তো সঙ্গে করে আমার জীবনের সমস্ত সুখ, খুশি, আহ্লাদ সবকিছু নিয়ে যায়। পাশের বাড়ির শেফালি চাচির মেয়ের সাথে আমি বাগানে খেলা করছিলাম। তখনই শেফালি চাচি এসে বলল, কুসুম, এক্ষুনি তুই বাড়িতে চল। 11 বছর বয়সের সেই কুসুমটা তখনও বুঝতে পারিনি তার জীবন থেকে সারা জীবন
জীবনের জন্য তার বাবাকে হারিয়ে ফেলছে। আমার বাবার মৃত্যুর পর আমাদের মা মেয়ের জীবনে বিশাল পরিবর্তন আসে। বাবার মৃত্যুর পর 2 মাস আমরা মামা বাড়িতে ছিলাম। সেইখানে প্রথম তারা সবাই সহানুভূতি দেখালেও পরবর্তীতে আমরা মামা মামির কাছে বোঝা হয়ে উঠি। আমাদেরকে নিয়ে মামা মামির মধ্যে অনেকবার ঝামেলাও সৃষ্টি হয়েছে। একদিন মামা মাকে বলল যে সালেহা, তোর তো বয়স বেশি না, মাত্র 32, তোকে আবারও বিয়ে দিয়ে দেই। তোকে বিয়ে দিয়ে দিলে তোদের মা মেয়েকে আর আমাদের ঘাড়ের উপর বোঝা হয়ে থাকতে হবে না। বাচ্চা সহকারে ওই দামড়ি মহিলাটাকে কেই বার ঘরে তুলে নিবে। মামি কথাটা খুবই রাগের সাথে মামাকে বললেন। তখন মামা একদম নিস্তুপ হয়ে যায়। এরপর থেকে মামা আর আমার মাকে বিয়ে দেওয়ার মতো এত বড় দায়িত্ব তার কাঁধে তুলে নিলেন না। এরপরে মামা একদিন মাকে ডেকে নিয়ে বলে, সালেহা, তোকে কিছু টাকা দিয়ে দেই, তুই টাকাগুলো নিয়ে স্বামীর ঘরে ফিরে যা। সেখানে গিয়ে তোরা যদি কিছু একটা করে খাস টাকাগুলো দিয়ে, তাহলে তোদের মা মেয়ের জীবনটা কোনো না কোনো ভাবে ঠিকই কেটে যাবে। মামার মুখে এমন কথা শোনার পর আমার বিধবা মায়ের মুখে আর তেমন কোনো কথাই ছিল না। সেই দিনই মা সবটা বুঝতে পারে। আর মামার দেওয়া সেই টাকাগুলো নিয়ে আমার মা সেই দিনই বাবার বাড়িতে ফিরে আসে। আমার মামার দেওয়া টাকাগুলো দিয়ে আমার মা ঘরের বাজার সদাই করে, তার সঙ্গে কিছু হাঁস মুরগির বাচ্চাও কেনে। যদিও আগের কিছু ছিল, তবে সেগুলো একদমই সামান্য। এরপরে মা হাঁস মুরগি পালন করে আমাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। এইভাবে আমাদের মা মেয়ের জীবনটা খুবই কষ্টের সাথে কেটে যাচ্ছিল। যাই হোক, তবুও তো দিনগুলো কাটছিল। কিন্তু আমার মা তো বিধবা। আমার মা বিধবা হওয়ার সুবাদে নানান লোকে নানান রকম কুপ্রস্তাব দিত। খুবই কষ্টের সাথে আমাদের দিনগুলো পার হচ্ছিল। হাঁস মুরগির ডিম বিক্রি করে অনেক কষ্টে দিনগুলো পার করেছি। মাঝে মধ্যে আমার মামা আসতো আমাদের সাথে দেখা করতে, তখন আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে যেত। এর মধ্যে শুরু হয় আমার মায়ের জীবনের নতুন পরিবর্তন। আমার মা প্রতিদিন যার কাছে হাঁস মুরগির ডিম বিক্রি করতো তার নাম ছিল জামাল খা। তার সাথে আমার মায়ের প্রচুর পরিমাণে ভাব। মাঝে মধ্যে সে আমাদের বাড়িতেও আসতো ডিম কেনার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে সকালেও তিনি এসেছিলেন। আমার মা তখন তাকে দেখার পর দৌড়ে ঘর থেকে বের হয়ে বলে, জামাল ভাই, আপনি এইখানে? তখন সে বলে যে হ্যাঁ, তোদের খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম আর কি। 2 দিন হলো যে আমার দোকানে ডিম নিয়ে যাচ্ছ না, খবর কি? জামাল খা কথাটা খুবই শান্ত গলায় মাকে জিজ্ঞাসা করলেন। তখনই আমার মায়ের মুখখানা মলিন হয়ে যায়। বলল, ডিম পারছে না, এই জন্যই তোমাকে দিতে পারছি না। তাইলে তোমার এখন সংসারটা এখন চলছে কেমনে? তখন মা উত্তর দিল, ওই তো টুকটাক কিছু কাজ করি, এভাবেই সংসারটা চলে যাচ্ছে। মা জামাল খায়ের কথাগুলোর উত্তর দিতে দিতে তাকে বসতে দিলেন। এরপরে আমি সেইখান থেকে চলে যাই। তাদের দুজনের কথার কান দেওয়ার মতো কোনো সময় ছিল না আমার হাতে। জামাল খা আমার মাকে সান্ত্বনা দেয়, বলে, তোমার বয়স তো আর বেশি না, তুমি তোমার জীবনটাকে দ্বিতীয়বার একটা সুযোগ দিয়ে দেখো, নয়তো সারাটা জীবন তোমাদেরকে এভাবেই কষ্ট করে দিন পার করতে হবে। মা তখন খুবই নির্বিকার কণ্ঠে উত্তর দিল, মাইয়া সহ মাইনা নিব এমন কোন পুরুষ কি আছে? কেউ কি আর হঠাৎ করে উঠকো একটা ঝামেলা মেনে নিতে চায়, যেখানে কিনা আমরা নিজেদের পরিবারের কাছেই বোঝা। এরপর থেকেই শুরু হয় মিথ্যা সান্ত্বনা দেওয়া। জামাল খা আমার মাকে প্রতিনিয়ত মিথ্যা সান্ত্বনা দিয়ে ভাসিয়ে রাখে। আমার মাকেও মাঝে মধ্যে দেখতাম কেমন জানি জামাল খায়ের জন্য খুবই বিষণ্ণ হয়ে থাকতো। অবশেষে আমার মা সালেহা বেগম আমার বাবার মৃত্যুর 2 বছর পর সে নিজেও সেই ভয়ানক পাপে লিপ্ত হয়ে যায়। আর সেইখান থেকেই শুরু হয় তাদের দুজনের মাঝে খুবই জঘন্যতম একটা সম্পর্ক। যদিও প্রথমে আমার আড়ালে তাদের রাত্রি যাপন হলেও একটা সময় পর আমি সবই দেখতে পাই, সবই বুঝতে পারি। তখন আমার বয়স 14 ঘরে। একদিন রাতে জামাল খা তার ব্যক্তিগত কাজ সারার পর তার পোশাক পরে আমার মায়ের হাতে কিছু টাকা দিয়ে সে চলে যায়। জামালকে বিদায় দেওয়ার পর ঘরের দরজা বন্ধ করে আমার মা পিছন ফিরে তাকিয়ে দেখে আমি সেইখানে দাঁড়িয়ে আছি। আমি তখন ছোট হলেও সবকিছু দেখে বুঝতে পারতাম যে আমার মা কত বড় একটা পাপ কাজে লিপ্ত হয়েছে। এরপরে আমি আম্মাকে জিজ্ঞাসা করলাম, আম্মা, ওই জামাল খা প্রতিদিন রাইতে বেলা আমাদের বাড়িতে কেন আসে? তখন আমার মা রেগে গিয়ে বলে যে ওকে জামাল খা বলবি না, ও তোর বাপ হয়, বাপ। আজকের পর থেকে ওকে বাপ বলে ডাকবি। তখন আমার খুবই ঘেন্না লাগতেছিল। মাকে বললাম, আমি এতটুকু একটা বাচ্চা হয়ে ঘেন্না পাচ্ছি, আর তোমার লজ্জাও করছে না? আশেপাশের মানুষ তোমারে নিয়ে কতই না বাজে কথা কইতেছে। মা তখন বলল, ওদের তো কাজই এরকম, যখন কোনো কিছুই করতাম না তখনও তো কত বাজে কথা শুনেছি। তাছাড়া আমার কি বয়স হয়েছে বেশি? আমার কি আর জীবনে সকাল লাভ নাই? তুই যদি না থাকতি তাহলে আজকে আমার জীবনটা আরো বেশি সুন্দর হইতো। আমাকে আজকে এত জ্বালা পোহাইতে হইতো না। আমার খুবই কষ্ট লাগতেছিল। নিজের কষ্টের কথাগুলো কাউকে বলে বোঝাইতে পারতাম না। আমার মা আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিত। ওইদিকে একে একে গ্রামবাসীরা সবাই জেনে যায় যে সালেহা বেগমের ঘরে রাত্রিবেলা পুরুষ মানুষ রাত্রি যাপন করে। একদিন রাত্রিবেলা আমার মা আর জামাল সাহেব রাত কাটাচ্ছিল। ঠিক সেই সময় আমাদের গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিরা আমাদের দরজায় এসে কড়া নাড়ে। অবশেষে তাদের সবার কথা শুনে জামাল আর আমার মা ভীষণ ভয় পেয়ে যায়। জামাল তার কাজ শেষ করে তার জামা কাপড় পরে আমাদের ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টায় জামাল সফল হতে পারেনি। গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে। এরপরে আর কি, এলাকার চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমাদের বাড়ির সামনে মাকে নিয়ে বিশাল বড় একটা সালিশ বসানো হয়। আচ্ছা যাই, অন্য রুমে নিয়ে আসে। এরপরে দেখলাম যে হাবিবর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো। প্রথমে আমার মা আমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি তার কোনো কথাই বুঝতে রাজি হচ্ছিলাম না। তাকে বললাম যে এটা পাপ, তুমি পাপ কাজে লিপ্ত হয়েছো, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। তখন আমার মা আমার মুখ চাইপে ধরে বলে যে, মাগি, তোর ভালোর জন্যই আজকে আমি এই কাজটা করেছি। আমি তখন অবাক নয়নে মায়ের দিকে
তাকিয়ে থাকি। আমি তাকে দেখে হাসবো নাকি কান্না করব কোনো ভাবনা চিন্তাই খুঁজে পাই না। মা তখন আবারও বলল, তোর ভালো লেগেই তো করেছি। হাবিবের সাথে যদি আমি এইসব না করতাম তাহলে তো তোকে রেখে ও মাঠ পাড়ায় চলে যাইত। তখন ভালো হইতো, সমাজের লোক তোকে দিনের পর দিন কথা শোনাইতো, হাবিব তোকে দিনের পর দিন মারধর করতো, তখন কি ভালো হইতো? ওইসব কিছু ভালো হইতো নাকি ঘরের মধ্যে ঝামেলাটা মিটমাট করে নিছি এইটাই ভালো হয়েছে? তোর সংসারটা টিকানোর জন্যই তো আমি এটা করেছি। তখন আমি একটু বিদ্রুপের হাসি দিয়ে বললাম, সি তোমার একটু লজ্জা করছে না মা? নিজেই পাপ করে আবার নিজেই সেই পাপের সাফাই গাইতে আইছো। সমস্ত লজ্জা কি বাজারে বেচা কিনা থুই আইছো নাকি? এই কথাটা শোনা মাত্রই আমার মা তখন আমার উপর আরো রেগে যায়। তোকে এমন জায়গায় লুকায়া ফেলবো কোনো গোলামের পুঁতি তোকে খুঁজে পাইবো না। এই বলেই আমার মা আমার রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় আমাকে রুমের ভেতরে রেখে দরজাটা বাহির থেকে বন্ধ করে দেয়। অসহায় দৃষ্টিতে ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকি। চোখ দিয়ে তখন ঝরঝর করে পানি পড়ছে। কান্না করতে করতে বললাম, আব্বা তুমি আমাকে কেন একা ছাইরা চইলা গেলা? তুমি যদি বেঁচে থাকতে তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আব্বা তুমি আমাকে এই কষ্টের মধ্যে ফেলাইয়া কেন চইলা গেলা? কান্না করতে করতে অতীতের সেই সমস্ত কথাগুলো ভাবতে লাগলাম। কত সুন্দরী না ছিল আমার সেই জীবন। হঠাৎ একদিন আমার 11 বছর বয়সে আমার বাবা মারা যায়। আমার বাবা তো সঙ্গে করে আমার জীবনের সমস্ত সুখ খুশি আহ্লাদ সবকিছু নিয়ে যায়। পাশের বাড়ির শেফালি চাচির মেয়ের সাথে আমি বাগানে খেলা করছিলাম। তখনই শেফালি চাচি এসে বলল, কুসুম এক্ষুনি তুই বাড়িতে চল। 11 বছর বয়সের সেই কুসুমটা তখনও বুঝতে পারিনি তার জীবন থেকে সারা জীবনের জন্য তার বাবাকে হারিয়ে ফেলছে। আমার বাবার মৃত্যুর পর আমাদের মা মেয়ের জীবনে বিশাল পরিবর্তন আসে। বাবার মৃত্যুর পর 2 মাস আমরা মামা বাড়িতে ছিলাম। সেইখানে প্রথম তারা সবাই সহানুভূতি দেখালেও পরবর্তীতে আমরা মামা মামির কাছে বোঝা হয়ে উঠি। আমাদেরকে নিয়ে মামা মামির মধ্যে অনেকবার ঝামেলাও সৃষ্টি হয়েছে। একদিন মামা মাকে বলল যে, সালেহা তোর তো বয়স বেশি না, মাত্র 32, তোকে আবারও বিয়ে দিয়ে দেই। তোকে বিয়ে দিয়ে দিলে তোদের মা মেয়েকে আর আমাদের ঘাড়ের উপর বোঝা হয়ে থাকতে হবে না। বাচ্চা সহকারে ওই দামড়ি মহিলাটাকে কেই বার ঘরে তুলে নিবে। মামি কথাটা খুবই রাগের সাথে মামাকে বললেন। তখন মামা একদম নিস্তুপ হয়ে যায়। এরপর থেকে মামা আর আমার মাকে বিয়ে দেওয়ার মতো এত বড় দায়িত্ব তার কাঁধে তুলে নিলেন না। এরপরে মামা একদিন মাকে ডেকে নিয়ে বলে, সালেহা তোকে কিছু টাকা দিয়ে দেই, তুই টাকাগুলো নিয়ে স্বামীর ঘরে ফিরে যা। সেখানে গিয়ে তোরা যদি কিছু একটা করে খাস টাকাগুলো দিয়ে, তাহলে তোদের মা মেয়ের জীবনটা কোনো না কোনো ভাবে ঠিকই কেটে যাবে। মামার মুখে এমন কথা শোনার পর আমার বিধবা মায়ের মুখে আর তেমন কোনো কথাই ছিল না। সেই দিনই মা সবটা বুঝতে পারে। আর মামার দেওয়া সেই টাকাগুলো নিয়ে আমার মা সেই দিনই বাবার বাড়িতে ফিরে আসে। আমার মামার দেওয়া টাকাগুলো দিয়ে আমার মা ঘরের বাজার সদাই করে, তার সঙ্গে কিছু হাঁস মুরগির বাচ্চাও কেনে। যদিও আগের কিছু ছিল, তবে সেগুলো একদমই সামান্য। এরপরে মা হাঁস মুরগি পালন করে আমাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। এইভাবে আমাদের মা মেয়ের জীবন